জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করি। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে, আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস। দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 4-এ। আপনাদের সাথে রয়েছি আমি আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাসের এই আয়োজন মানে ভিন্ন পশরা ভিন্ন সারথি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকেও কিন্তু তার ব্যত্যয় ঘটছে না। আমাদের এই আয়োজনটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবেও কিন্তু একই সাথে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেখানে আপনি যে কোনো ধরনের মন্তব্য এবং প্রশ্ন কিন্তু করতেই চাইতে পারেন আমাদের সাথে যুক্ত হওয়ার সারথীদের কাছে। আমি আপনার হয়ে সেই প্রশ্ন এবং সারথি জানিয়ে দেবো আমাদের সাথে যুক্ত হওয়া অতিথিদের কাছে। তবে এখনই আর দেরি না করে ঝটপট লিখতে থাকুন। একটা আগ্রহ তো রয়েই গেল, কারা যুক্ত থাকছেন আজকের আয়োজনে। একদমই তাই, আজকে যুক্ত রয়েছেন দুজন তিনজন দুর্দান্ত মানুষ, যাদের কাজের কারণে আসলে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাচ্ছে। এবং আমি বিশ্বাস করি তারা দীর্ঘ সময় ধরে যেহেতু বাংলাদেশকে সার্ভিস দিচ্ছেন, আমি জানি যে আপনাদেরও ভীষণ প্রিয়। আমাদের সাথে যুক্ত রয়েছেন ডিকন নূর, অভিনেতা। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? আমি বেশ ভালো আছি, জি, থ্যাংক ইউ ভেরি মাচ। দীর্ঘ সময় ধরে বাংলাদেশকে সাপোর্ট দিচ্ছেন এবং আজকে আমাদের এখানে সময় দিয়েছেন, সেই কারণে বিশেষ ধন্যবাদ। নো প্রবলেম। জি, দর্শক, আমাদের সাথে আরও একজন দুর্দান্ত মানুষ রয়েছেন যার অভিনয়ে গুণ এবং মুগ্ধতা আমাদেরকে ক্রমান্বয়ে মোহিত করে এবং দীর্ঘ সময় ধরে তিনিও বাংলাদেশকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, সার্ভিস দিয়ে যাচ্ছেন। আমাদের সাথে যুক্ত রয়েছেন বাপ্পি আশরাফ। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। আপনাকেও স্বাগত। কেমন আছেন? থ্যাংক ইউ। ভালো। আপনি প্রথমবারের মতো, আপনারা সবাই প্রথমবারের মতো এসেছেন, সেই জন্য বিশেষ কৃতজ্ঞতা আপনাদের প্রতি। জি জি, দর্শক, আমাদের সাথে আরও একজন দুর্দান্ত মানুষ রয়েছেন। আপনারা দেখেন তার কাজ এবং যার কাজের মাত্রা আমাদেরকে প্রভাবিত করে। আমাদের সাথে যুক্ত রয়েছেন সিএম নাসির। স্বাগত আপনাকে আমাদের আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আর থ্যাংক ইউ আমাকে এখানে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনারা জয়েন করেছেন, আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে যুক্ত করেছেন। কিন্তু আমি একটা খারাপ কাজ করি টিকন ভাই, আপনাকে দিয়ে খারাপ কাজটা শুরু করতে চাই। জি, খারাপ কাজটা হচ্ছে এরকম, লাইক আমি সবাইকে ডেকে এনে জিজ্ঞেস করি আর ইউ ফেমাস। সো টিকন ভাই, আপনাকে জিজ্ঞেস করতে হচ্ছে আর ইউ ফেমাস? ওয়েল, আমার মনে হয় আমি ফেমাস না। ফেমাস যদি হতাম তাহলে আপনি আমাকে দুদিন আগে যখন ফোন করলেন, আপনি আমাকে বলেছিলেন যে ডিকন ভাই, আমি আপনার নাম্বারটা আমি অনেক কষ্ট করে কালেক্ট করেছি। আচ্ছা, সো যদি ফেমাস হতামই তাহলে আপনার কাছে নাম্বার থাকতো। আচ্ছা। আর তারপরে মনে হলো যে না, অফকোর্স আই এম ফেমাস। আদারওয়াইজ আমি যদি ফেমাস না হতাম তো নিশ্চয়ই আপনারা এখানে আমাকে ডাকতেন না। আর পার্সোনালি আমি যেটা ফিল করি যে মানে ফেমাসের তো অপোজিট ওয়ার্ড হচ্ছে নটোরিয়াস, বিখ্যাত এবং কুখ্যাত। আমার মনে হয় যে আই এম সামথিং বিটুইন ফেমাস এন্ড নটোরিয়াস, এই দুটোর মাঝামাঝি কিছু একটা। আচ্ছা, আপনি ফেমাস না নটোরিয়াস, এটার ব্যাখ্যাটা আমি একটু দিচ্ছি। আমি আপনাকে ওভারফোনে তখনও মনে হয় বলেছিলাম যে ফেমাসের ব্যাখ্যা একটা আমাদের কাছে আছে, ব্যাখ্যাটা আমি শোনাবো। আমি একটু আগে বাপ্পি ভাইয়ের কাছে জিজ্ঞেস করিনি। বাপ্পি ভাই, আর ইউ ফেমাস? আমি ফেমাস না হলে আর ইউ ফেমাসে কেন? রাইট, কথা সত্য। কেন ফেমাস? কাজের কারণে ফেমাস। এক্স্যাক্টলি ইট ইজ। আমি এটাই বলতে চাই, ব্যাখ্যাটা আসছে। সেম ভাই, আর ইউ ফেমাস? নো, আই এম নট ফেমাস, আই এম নোন। ইউ আর নোন? ইউ আর নোন পারসন, ফেমাস না। আচ্ছা, কেন আপনি ফেমাস না একটু যদি বলেন? ফেমাসের থেকে হচ্ছে আমার যে কাজ, আমার কর্মের মাধ্যমে মানুষজন আমাকে চেনে, কিছু লোক ভালোবাসে, বাট ফেমাস ব্যাপারটা অনেক বড় কিছু। তো আমি লেটস ট্রাই, দেখি ফেমাস হওয়া যায় কিনা। আচ্ছা, অনেক বড় কিছু। আচ্ছা, বড় কিছু সংজ্ঞাটা আমরা যেটা মনে করি, আর এই ফেমাস ব্যাপারটা আমরাকে বলি একটা রূপক শব্দ। আমরা আসলে সবাইকে ডেকে ডেকে এনে জিজ্ঞেস করি না ভাই আপনি ফেমাস কি ফেমাস না, ব্যাপারটা এরকম না। ফেমাস এখানে রূপক শব্দটা হচ্ছে যে ভাই আপনি আপনার কাজটা ঠিকভাবে করছেন। আমরা বিশ্বাস করি আপনাদের কাজ আমাদের প্রভাবিত করে এবং কাউকে না কাউকে এই কথাটা জিজ্ঞেস করতে হয়। আপনি আপনার কাজটা ঠিকভাবে যদি করেন তাহলে আপনার কাজের মাধ্যমে আমরা প্রভাবিত হই। কারণ আপনার কাজ দেখে আমি হাসি, আমি কান্না করি, আমাকে প্রভাবিত করে, আমার মন খারাপ করে, মন ভালো লাগায়। এই প্রভাবটা দীর্ঘদিন ধরে করে যাওয়া, বলাটা সহজ, করাটা কঠিন। এবং সে কারণেই আমরা মনে করি আপনারা প্রত্যেকেই ফেমাস, কারণ কাজটা ঠিকভাবে করছেন এবং দিন শেষে সেটা বাংলাদেশের পরিসমাপ্তিতে যুক্ত হচ্ছে। সে কারণে আপনারা ফেমাস। ডিকন ভাই, আমি আপনাকে দিয়ে শুরু করছি যে আপনার বিষয়ে যখন পড়াশোনা করতে যাই দেখি এত এত লেখা। আচ্ছা, আমি মানুষজন হয়তো অনেকেই জানেন যে ডিকন ভাই দুর্দান্ত রকমের অভিনেতা। তার কাছে আমার একটা বিশেষ প্রশ্ন আছে। এই আজকের আয়োজনটা শুরু হওয়ার আগে আমি বলছিলাম যে আপনাকে একটা বিশেষ প্রশ্ন করব, সেটা একটু পরে করছি। তার আগে আপনার সম্পর্কে যে সমস্ত বিষয়গুলো লেখা ছিল যে আপনি একাধারে অভিনেতা এবং
কর্পোরেট ব্যক্তিত্ব, কেমন করে সামাল দেন? মানে দুইটার পুরোপুরি ধরন চরিত্র আলাদা, সামাল দেন কেমন করে? ওয়েল, মাল্টিটাস্কিং নামে একটা কথা আছে যে একই সময়ে বিভিন্ন কাজ করা। হ্যাঁ, তো আমার কেন জানি এই অ্যাবিলিটিটা অনেক ছোটবেলা থেকে আছে। আমি একই সময়ে আমি অনেক কিছু ম্যানেজ করতে পারি। আর আমার হোল ক্যারিয়ারে আমার মানে উইথ ডিউ রেসপেক্ট, কিছু মানে অন্যভাবে নেবেন না, মানে আমি একটা কর্পোরেট, একটা আমেরিকান মাল্টিনেশনাল কোম্পানির ইউপিএস নাম, ইউনাইটেড পার্সেল সার্ভিসেস, একটা আমেরিকান কোম্পানি, ওটার কান্ট্রি ম্যানেজার ছিলাম প্রায় 16 বছর। সো আমার রিপোর্ট করার মতো কিংবা আমার কোনো বস ছিল না। আচ্ছা। সো এই জন্য আমি সুযোগের সদ্ব্যবহার করিনি, বাট আমি ম্যানেজ করে আমি অ্যাক্টিং এবং আমার অফিস দুটোই করতে পেরেছি। কোন পরিচয়টা বেশি স্বাচ্ছন্দ্যপূর্ণ আপনার জন্য? ওয়েল, অ্যাগেন উইথ ডিউ রেসপেক্ট, অ্যাক্টিংটা আমার ব্রেড অ্যান্ড বাটার না। আচ্ছা। তবু আমার অ্যাক্টিং ভালো লাগে, বিকজ মানুষ এত মানে মানে মানুষের মানে হৃদয়ে ছোঁয়ার কিছু ব্যাপার থাকে এখানে। রিসেন্টলি একটা সিচুয়েশন হয়েছিল একটা ইয়েতে, টিভি সিরিয়ালে, তো আমার কাছে এটা ভালোই লাগে। এটা অ্যাক্টিংটাই আমার মনে ভালো লাগে। এনজয় করেন বেশি। বাপি ভাই কেমন ভাবে এনজয় করেন আপনার অভিনয়ের সময়টা? আমি যখন আপনাকে নিয়ে আমি অনেক আগেই ভেবেছিলাম যে আমি বাপি ভাইকে একদিন আমার এই আয়োজনে ডাকতে চাই, তার সাথে দুটো কথা বলতে চাই। এত দিন ধরে আপনি কাজ করে যাচ্ছেন, এই কাজ করার মধ্যে ভালো লাগা আছে? ভালো লাগাটাই আছে। আচ্ছা। ভালো লাগাটাই হচ্ছে আসল। ভালো লাগাটা আছে বলে কাজটা করতে পারি, বা করে যাচ্ছি এতদিন ধরে। আচ্ছা। মাঝে অবশ্য আমি 8 বছর কাজ করি নাই। হ্যাঁ। তো সেটা অন্য কারণে, আমার ব্যক্তিগত কিছু কারণে, মিডিয়ার কিছু পরিবেশের কারণে। আচ্ছা। কিন্তু ওই ভালোবাসাটা আছে বলেই আবারও ফিরে আসা, অ্যাক্টিংটা করতে আসা। অ্যাক্টিংটাকে আমি এনজয় করি। এনজয় করেন? হ্যাঁ। কেন 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 এনজয় করি সে প্রশ্নটা কি করবেন? হ্যাঁ, অবশ্যই। এই একটা ক্ষুদ্র জীবনে অনেক জীবনের স্বাদ পাওয়া যায়। আচ্ছা, কি সহজ এবং দুর্দান্ত কথা। দুর্দান্ত কথা আসলে। তাই আপনি আর কোনো প্রফেশনে কি সুযোগ আছে আপনার? আপনি যদি ব্যাংকের ম্যানেজার হন বা স্কুল মাস্টারই হন বা যাই হন না কেন, এই আচ্ছা। সুযোগটা তো মনে হয় নাই। একটা মন খারাপ হয় না যে এই ক্যারিয়ারটাতে উত্থান পতন আমরা সবই মানে দেখি যে অনেকেরই হয়। আপনার ক্ষেত্রে আমি যদি সহজভাবে বলি, সেটাও একটা সার্কেল বা একটা আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে গিয়েছে। এটাকে আপনি কেমনভাবে দেখেন, যে এটাও কি এনজয়মেন্টের মধ্যেই পার্ট অফ এনজয়মেন্ট? আপস ডাউন তো থাকবে, আপস ডাউন থাকবে, কিন্তু হয় কি যে এখন এসে 2020-এর পরের থেকে হয়তো অ্যাক্টিংটাকে প্রফেশন হিসেবে ভাবা যাচ্ছে, বা 2015 পর থেকে হয়তো ভাবা যাচ্ছে। যখন 2007 সালে কাজ করেছি আমি, 2000 সালে করেছি, তখন কোনোভাবেই সুযোগ ছিল না যে অ্যাক্টিংকে আমি প্রফেশন হিসেবে নেব। কারণ একজন হুমায়ুন ফরিদি বা একজন মোশাররফ করিম হতে গিয়ে আরও 10 লাখ হুমায়ুন ফরিদি বা মোশাররফ করিম মারা গেছে, তাদের কোনো ক্যারিয়ার নাই। হ্যাঁ। ঠিক আছে। তো ওই দুজনকে বেস করে তো অ্যাক্টিংটাকে নেওয়া যায় না। তো যার কারণে যেটা হয়, আমার হচ্ছে অ্যাক্টিংয়ের পাশাপাশি স্ট্রং আরেকটি প্রফেশন আছে, সেটাতে আমি যদি অ্যাক্টিং আমার একটু কমতি থাকতো, শিডিউল কম থাকতো, আমি ওই দিকে সময়টা দিতাম। আচ্ছা। তো ওই দিকের পরিচয়টাও অনেক বড়, অ্যাক্টিংয়ের থেকে কোনো ক্ষেত্রে বড়। ওই পরিচয়টা আমার ওয়ার্ল্ড ওয়াইড, অ্যাক্টিংটা ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু ওই বাপ্পি আশরাফ আর এই বাপ্পি আশরাফ যে একই মানুষ, এইটা মানুষ জানে না, অনেকেই হ্যাঁ, জানে না। হ্যাঁ। তো ওই বাপ্পি আশরাফটা হচ্ছে, আমি আইটি নিয়ে লিখি। গত বছর আমার 50তম বই আমি লিখলাম, যেটা জাতীয় ভার্সিটিতে অনার্সে ফার্স্ট ইয়ারে পড়ানো হবে আর কি। আর এই লেখালেখি আর অ্যাক্টিংয়ের পাশাপাশি যদি আরেকটু মন খারাপ হয়, আমি কবিতা আবৃত্তি করি। আচ্ছা। এই আপনি ভয়েসও দেন, ভয়েস আর্টিস্টও। voice ও দিই আমি। কিন্তু এইটার ক্ষেত্রে আপনার কোনো ধরনের মন খারাপ হয় না যে আপনার অভিনয়ের যে মাত্রা, সেইটা আসলে ঠিকমতো রিকগনিশনটা হয়নি, কোনো না কোনোভাবে মন খারাপ হয় সেটাতে? হ্যাঁ, মন খারাপ হয়, কিন্তু মন খারাপ হলে বেশি করা যাবে না। আচ্ছা। বেশি করলে আবার বাদ বাকি কাজটুকু করতে পারবো না। আচ্ছা। কোনো জায়গা থেকে মন খারাপ পুষিয়ে যায়। যেমন গত মাসে কফি আড্ডা বাংলাদেশ নামে একটা পেজ, আমি চিনি না ওদেরকে, ওনাদেরকে আমার একটা ছবি দিয়ে ওনারা লিখছেন, ক্যারামের তপনকের কথা মনে আছে? এই বাংলাদেশে এই একমাত্র অভিনেতা যাকে আমরা দেখি, যার অভিনয় কোনো মেদ নাই, যার অভিনয়টাকে মনেই হয় না অভিনয়, উনি একমাত্র ন্যাচারাল অ্যাক্টর। একজনের মতামত, আমার মতামত না আর কি।
ওই যে একটু ভালো লাগলো। এটা নিয়ে আমি আর একটু কথা বলবো, আপনার কাছে আসবো। ক্যারাম প্রসঙ্গটা যেহেতু তুলেছেন, আমি সেটা নিয়েও আমার কথা আছে। আমি তার আগে একটু সিএম ভাই আপনার কাছে যেতে চাই। আমরা যেখানে মন খারাপের কথা বলছিলাম, মনটা আপনি খারাপ হতে দেন না আপনার অভিনয়ের মাধ্যমে। এটা কি আমি ছাড়া আর কে বলেছে আপনাকে? আপনার অভিনয়টা দেখলে মন খারাপটা থাকে না। কিছু কিছু জায়গায় থাকে, আপনি যখন অনেক সুন্দর করে ডায়ালগটা দেন, ওইটার মধ্যে কেমন একটা আবেগ থাকে। আমি ছাড়া কে বলেছে এই কথা বলেন? এটা আমার ফ্যান আমার সব থেকে বড় ফ্যান ছিল আমার আব্বা। সে সব কিছু ধরেন আমাকে বলতো তোমার এটা ভুল হয়েছে, এটা খারাপ হয়েছে। বাট 2020 সালের পর থেকে এই কথা কেউ বলে না। যেটা সবসময় বলতো আমার আব্বু, মানে উনি মারা গেছে। যে আব্বু করোনাতে মারা গেছে। ইভেন নট অনলি মানে আমার আব্বু, মানে আমার আব্বু সহ আরো 2 চাচা এই করোনাতে মারা গেছে। তো আপনি একটা বড় টাফ টাইম কাটিয়েছেন, বিশেষ করে মানে করোনার খুবই ভাই, মানে কি যে মানে মানে রিয়েলিটি বোঝা গেছে। মানে নিজের যে মানুষটা একটা সময় আমার আব্বু থাকলে আমার সাথে যেই বিহেভটা করতো, বাট আমার আব্বু এক্সপায়ার্ড হয়ে যাওয়ার পর তার রিয়েল ফেসটা দেখাই দিছে। এবং এটা আমি মানে আমি হারে হারে টের পাইছি। কোনো সমস্যা নাই, রিয়েল ফেসটা তো দেখাই যায়। কিন্তু আপনার একটা দুর্দান্ত, আমি একটু বাপি ভাইয়ের কথার প্রসঙ্গ ধরেই টানি, যে রিয়েল ফেসের মাধ্যমেই অনেক ফেস স্ক্রিনে দেখানোর একটা সুযোগ থাকে। এটাকে এনজয় করেন কিনা? এইটা আমি এনজয় করি এবং কিভাবে? আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। কি দেওয়ার চেষ্টা করেন? মানে সর্বোচ্চটা দিতে চাই। যেমন ধরেন একটা ক্যারেক্টার আমি যখন আমার কাছে আসে, এই ক্যারেক্টারটা তুমি করবা, তখন আমি একটু আশেপাশে দেখি আমার পরিচিত এরকম এই লোকটা কে, বা এরকম ক্যারেক্টারটা কে প্লে করছে, এবং ওইখান থেকে আমি ওনাকেও কিছুটা কপি করি। এবং আমি সব থেকে সিরিয়াস মনে আমি আমার এই কাজটাতেই, আর কোনো কিছু তো মনে খুব একটা সিরিয়াস না। এটা তো ভালো কথা, শুধু এই কাজটাতেই আপনি সিরিয়াস, আর কিছুতেই সিরিয়াস আমি সত্যি কথা, আমি জব করলেও খুব একটা মানে সিরিয়াসলি আমি অলরেডি আমি একটা ব্যাংকে জব হয়েছিল, কিন্তু মানে আমি করি নাই। একটু সিরিয়াসলি করতে পারবেন না? না, আমি জানি আমি একদিন গেলে 3 দিন সারাদিন লাখ লাখ টাকা গুনবো, বেতন পাবো 20,000, সেটা আমার হবে না। আচ্ছা, আপনার তাহলে একটা ওই যে মোশাররফ করিম ভাইয়ের সাথে একটু দেখা করেন, ওনার একটা সিরিয়াস কথা আছে। হ্যাঁ, একটা সিরিয়াস। ডিকন ভাই, আবার যে প্রশ্নটা আপনার কাছে জানতে চাওয়া ছিল, আচ্ছা আমি আপনার যতগুলো কাজ দেখেছি, মানে আমি মনে হয়, আমি জানি না এই চরিত্রটা বাদে আলাদাভাবে দেখেছি কিনা, আপনি খুব এলিট পশ, মানে আপনি হয়তো ব্যক্তি জীবনে এরকমই, এই জন্য আপনার হয়তো পরিচালকরা এভাবে ওইভাবেই চিন্তা করে। মানে আপনি খুবই পাওয়ারফুল ক্যারেক্টার ছাড়া, মানে আপনি হয়তো লিডার 420-তেও দেখেছি, রিসেন্টলি একটা কাজ দেখলাম আপনি সেখানে ওই একই রোল, একই, মানে কেমন করে সম্ভব? এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্পের কথা বলেছি, জি। সো মানে এলিট পশ এই ক্যারেক্টারগুলো আপনাকে কেন দেয়? আপনি একটু গ্রামের একজনের চরিত্র কখনো কি করতে চেয়েছেন? আমি করতে চেয়েছি, কিন্তু কিন্তু আমাকে বলেছে যে না, আমাকে নাকি ওই সব ক্যারেক্টারে যাবে না, হবে না। আচ্ছা, আমি বললাম তাহলে ওয়াই ইন ক্যারেক্টার, মানে কর্পোরেট ক্যারেক্টার। তো অনেকেই বলেছে যে আমার যেহেতু কর্পোরেট ব্যাকগ্রাউন্ড, এবং আমার মধ্যে হয়তো মানে আমার পোস্টার, গেস্টার, তারপরে আপনার আউটফিটের মধ্যে মনে হয় ওরকম একটা লোক আছে, সেজন্যই মনে হয় তারা এই ক্যারেক্টারগুলোতে সিলেক্ট করে। মানে দ্য ওয়ে ইউ টক, মানে ওয়ে অফ টকিংটা আপনাকে দেখে মনে হয়েছে যে এই কর্পোরেটের এই ক্যারেক্টারটা আপনাকেই দেয়া দরকার। এবং সেটা মানে আমি জানি না, বছরের পর বছর ভাবে একই চিন্তা ভাবনা এবং একই কন্টিনিউটি নিয়ে আপনিও ক্যারি করছেন, তারাও ভাবছে, বিচ্ছেদ ঘটে না এর মধ্যে? হ্যাঁ, কিছু ক্যারেক্টার একটু ডিফারেন্ট করেছি, কিন্তু দেন অ্যাগেন দে অল থিঙ্ক দ্যাট আই এম ফিট ফর দ্য মানে কর্পোরেট পজিশন, এরকম ভাবে। কিন্তু আমি সত্যি একটু মাল্টি ক্যারেক্টার করতে চাই। ধরেন যে আপনি যেটা বললেন যে গ্রামের লোক, অফকোর্স প্রত্যেকটা অ্যাক্টিং আমার যেটা মনে হয় যে প্রত্যেকটা ক্যারেক্টার হচ্ছে ইউনিক। একজন যে পাগলের অ্যাক্টিং করে দ্যাট ইজ অলসো ইউনিক, একজন কর্পোরেট পার্সন, সেটা প্রত্যেকটা ইউনিক। সো আমি এরকম কিছু কাজ করতে চেয়েছি। আচ্ছা, চেয়েছেন কিন্তু শেষ পর্যন্ত হয়নি, এরকম কি? মানে ফুললি হয়নি, আই এম নট স্যাটিসফাইড ইনফ্যাক্ট।
আচ্ছা, মানে এটা বলে না যে মনোটোনাস হয়ে যাওয়া আর কি, একঘেয়ে কিংবা এরকম একটা হয়ে যাওয়া। ভালো, আপনি তৃষ্ণাটা থাকা ভালো, ক্ষুধাটা থাকা ভালো। ক্ষুধাটা থাকলে হয়তো আপনার বেনিফিট হোক বা না হোক, আমাদের বেনিফিট হয়। মানে যারা দর্শক, অসাধারণ যারা দর্শক, আপনারা যাদেরকে বলেন সাধারণ দর্শক, তাদের ক্ষুধাটা নিবারণ হয়, তাদের তৃষ্ণাটা মেটে আপনারা ক্ষুধার্ত থাকলে। বাপি আশরাফ ভাই, এই সেই ক্ষুধার্ত থাকার জায়গা থেকে বলি যে আপনি যে প্রসঙ্গটা তুলেছেন, বিশেষ করে ক্যারামের কথা, এবং সেটা সোশ্যাল মিডিয়াতে মোটামুটি ভাইরাল আপনার প্রসঙ্গটা। ক্যারামের বলা হয় যে মোশাররফ করিমের টার্নিং পয়েন্ট বা টার্নিং ক্যারেক্টারটা ছিল হচ্ছে ক্যারামের ওই তার যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা আসলে আপনার করার কথা বা আশরাফের করার কথা। মানে ঘটনাটা কি বদলালো কিভাবে, গল্পটা যদি বলতেন। এই গুপ্তচর বৃত্তি কিভাবে সম্ভব হলো? ওনারা তো অনেক ব্যাকগ্রাউন্ড স্টাডি করে। ভাইয়া, আমি আসলে সে সময় ভয়েস ওভার দিচ্ছিলাম আর কি, দিতাম আর কি আচ্ছা, রেগুলার। তো জুই হেয়ার অয়েলের ভয়েস ওভার দিলাম লাস্ট, তাহসানার মিথিলার দিয়ে, রাত হয়ে গেল অনেক, ধনচিত্র থেকে সরোয়ারের বাসায় গিয়ে ঘুমায় পড়লাম। মোস্তফা সরোয়ার ফারুকী। হ্যাঁ। জি। তো পরের দিন সকালে চঞ্চল চৌধুরীকে নিয়ে যাচ্ছে ওরা সুন্দরবনে, গ্রামীণ ফোনের যে মা বিজ্ঞাপনটা যেটা দিয়ে চঞ্চল 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 হলো, চৌধুরীর ওই কত দূর আর ওই- কত দূর, right? হ্যাঁ হ্যাঁ। তো আমি মন খারাপ করে দোতলায়, বাড়ির দোতলার ছাদের উপরে, ওরা মাইক্রো নিয়ে যাচ্ছে। শিরিন আপা বললো যে বাপ্পি যাবি না? আমি বললাম না, তুমি তো জানো না, আমাকে গেলে ওই চঞ্চলের পাশে গিটার মিটার নিয়ে দাঁড় করায় দেবে সাইড ক্যারেক্টারে। অথচ গত 7 রাত আমাকে রাতের বেলা বলছে চুল কাট, আর ভোরবেলা উঠে বলছে চুল কাটিস না। মানে আমার এই স্বপ্ন দেখাচ্ছে 7 দিন ধরে, এখন নিয়ে যাচ্ছে চঞ্চলে। তো মাইক্রো থেকে ও নেমে আবার দোতলায় উঠে আসলো, এসে বললো যে তুই মন খারাপ করিস না, আমি ফিরে এসে ক্যারাম ধরবো, ক্যারামে শফিকুল ক্যারেক্টার তুই, আর বিউটি করবে তিশা, তুই মন খারাপ করিস না। কে বললো এটা? মোস্তফা সরোয়ার ফারুকী। তো এরপরে ফিরে আসছে ওরা, 4-5 দিন কোনো খবর নেই। হঠাৎ সরোয়ারের ফোন, তোর গ্রুপের বসার গ্রুপটা না শফিকুল ক্যারেক্টার দিয়ে দিছি। হেসে হেসে বলতেছে। তো আমি বললাম যে, একটু গালি দিলাম, দিয়ে বললাম যে আমার কি কখনো ডাকবি না কোনো ভয়েস ওভার টোভারে, তো কোনো প্রোডাকশন আমি করবো না। আজিজ মার্কেটে আমার অফিস, তো ওখানে গেলাম। পরে আশুতোষ সুজন আর কচি খন্দকার এসে খুব বোঝানোর চেষ্টা করলো, তপন ক্যারেক্টার অনেক ভালো ক্যারেক্টার, এই ক্যারেক্টার আমি করবো না, এটা আমি সরোয়ারের কোনো প্রোডাকশনই করবো না। তো যাই হোক, পরের দিন ভোরবেলা ঘুমের থেকে উঠে আমি হাইজ্যাক হয়ে, আমি মানে নিজেকে আবিষ্কার করলাম একটা মাইক্রোর মধ্যে, এবং 12 দিন পরে তপন ক্যারেক্টার শ্যুট করে আমি ফিরে আসলাম ঢাকাতে। এই হচ্ছে ব্যাপার। কিন্তু সেই তপনটাও তো এখনো লোকজন মনে রেখেছে, এবং সেটি বলছে এত, আপনি যেটি বলছিলেন একটু আগে, যেটা এত মেধহীন, এবং সেটা এত বছর পরে এসেও এখনকার মানে ওটিটিতে অনেক কাজ হয়, কিন্তু আপনার সেই চরিত্রায়নটা এখনো মানুষ মনে রেখেছে, এবং সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কথা হয়। আমি একটা ছোট একটা উদাহরণ দিই। মানে মাঝে তো ব্রেক ছিল আমার, ব্রেকের পরে আমি দুটো খুব উল্লেখযোগ্য কাজ করলাম, অনেক কাজ করছি আর কি। তো কিডনি এবং ফিমেল 3। তো ফিমেল 3 একটা ক্লিপস একটা ভদ্রলোক দেখি একটা গ্রুপে দিয়ে বলছে, ইনি কে? আচ্ছা ইনাকে অমি ভাই কই পাইছে? আচ্ছা। তবে ভালো লাগছে ওনার একটি। তো আমি দেখলাম যে ঘন্টাখানিকের মধ্যে প্রায় 1000 কমেন্টস পড়ে গেল, আচ্ছা। যে ইনাকে তুমি চেনো না, তুমি তো বাচ্চা, এ তো পুরনো পাপি, ওনার ক্যারাম দেখো নাই, ওনার চিরকুমার সঙ্গ দেখো সঙ্গ নাই, দেখো নাই, right. এইভাবে একটা আবার একটা নাম, কিন্তু ওই ঘুরে ঘুরে ক্যারামের কথাটাই বারবার আসছে। হ্যাঁ। তো ক্যারাম এখনো আনবিটেবল। এটা আমি একটা ছোট প্রশ্ন করি, এটা নিয়ে আফসোস হয় আপনার কোনো, ক্যারামের এই রোলটা প্লে করতে পারেন নাই বা আপনাকে মোস্তফা সরোয়ার ফারুকী দেন নাই, এটা নিয়ে কোনো আফসোস কি আপনার মধ্যে? আফসোস না, এখানে একটা আমার জন্য কিছু ক্ষতির ব্যাপার আছে। যেহেতু একটা ক্যারেক্টার কনসিভ করে ফেলছি, আরেকটা ক্যারেক্টার যখন করা হচ্ছে, তখন ওই ক্যারেক্টার থেকে বের হয়ে আরেকটা ক্যারেক্টারে ঢোকাটা কঠিন হয়ে যায়। আচ্ছা। তো ক্যারামের ফার্স্ট পার্টে যেটা হয়েছিল, যে আমাকে ক্যারেক্টারে ইন করতে আমার অনেক বেগ পেতে হয়েছিল, কষ্ট হয়েছিল আমার। আচ্ছা। আর যখন এটা খুবই স্বাভাবিক, আমরা সবাই জানি যে নাটকে বা সিনেমায় হিরো এবং হিরোইনের যে ট্রিটমেন্টটা থাকে, অন্য ক্যারেক্টারে সেই ট্রিটমেন্ট থাকে না। সেক্ষেত্রেও একটা মানসিকভাবে একটু কষ্ট লাগার ব্যাপার হয়। এবং ক্যারাম তো আমি তো সবসময় সরোয়ারের সাথেই থাকতাম, এডিটিং প্যানেলে নিয়ে গেল, অ্যাক্টিং করছে না, বাল করছে, এই সিন বাদ আমার সামনে 7টা সিন ফেলে দিল। তো ফেলে দেওয়ার পরে এখন যে তপন, সেই তপন দাঁড়ায় আছে আর কি। তো ওই ক্ষতিটা তো আমার হয়েছে। থ্যাংক ইউ। ব্যাপার আরও অনেক দূর যেতে হবে ভাই। তবে আপনাদের একটা ক্ষতি আমি এই মুহূর্তে করতেই চাই, সেটি হচ্ছে একটা বিরতি নিব, ফিরবো একটু পরেই। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন।
দর্শক স্বাগত আরো একবার। আপনারা দেখছেন আরই ফেমাসের আয়োজন এক ঝাঁক গুণী মানুষ, গুণী সারথি আমাদের সাথে যুক্ত রয়েছেন, যাদের সাথে আড্ডাটা হচ্ছিল বেশ জম্পেশ। বা পিয়াসব ভাই, আমি আপনার কাছে ফিরতে চাই। কথা বলছিলাম বিরতিতে যাওয়ার আগে আপনার সাথেও, বিশেষ করে আমি জানি আপনার সাথে এবং ডিকনুর ভাইয়ের বেশ কয়েকটা কাজ আছে। সেই কাজের মধ্যে অন্যতম একটা কাজ ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা এই আয়োজনটা শুরু করবার আগেও একটা করলা বেচার গল্প শুনছিলাম। এই গল্পটা যদি একটু শোনাতেন দুজনই, ডিকন ভাই এবং আশরাফ ভাই, যে কোনো একজন। ওখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার জনাব মুস্তফা সরোয়ার ফারুকীর পরিচালনা একটা ফুল লেন্থ মুভি। তো ওখানে আমার ক্যারেক্টারটা ছিল মানে অ্যাজ ইউজুয়াল অফিসে বস। তো বাপ্পি ভাই উনি আমার অফিসে কাজ করেন। তো একদিন হঠাৎ করে এসে উনি আমাকে বলছেন যে চাকরিটা নেন। তো আমি কি এটা, একটা কাগজ। আচ্ছা, বলে কি যে আমি আর চাকরি করবো না, এই নেন, এটা আমার রেজিগনেশন লেটার। তো আমি বললাম যে কেন, কি সমস্যা? বলছেন আমি কাজ করবো না, থেকে আরও অনেক ভালো ভালো কাজ আছে, যেখানে কাজের কোনো গুরুত্ব নাই, যেখানে রিকগনিশন দেওয়া হয় না, সেখানে আমি কাজ করবো কেন? বিকজ ওই অফিসে তিশা ম্যাডাম যে প্রমোশন হয়েছিল, প্রমোশন হয়েছিল। প্রমোশনটা উনি ওনার কোয়ালিটি দিয়েই পায়, কিন্তু ওনার ধারণা যে মেয়েদেরকে আমি প্রমোশন দিয়েছি, whereas he is doing মানে গুড জব বাট নট রিকগনাইজিং। তখন আমি বললাম যে তাহলে আপনি চাকরি না করলে আপনি কি করবেন? ইউ নো হোয়াট ইজ সেড? আমি করলা চাষ করবো। আমি সরি, আমি টয়টা করলা গাড়িটার এরকম কিছু। সরি, কি কি বলে? আমি করলার চাষ করবো। আমি করলার চাষ, গ্রামে ফিরে গিয়ে করলার চাষ করবো। বলে করলার চাষ করে এর থেকে অনেক প্রফিটেবল এবং ওখানে অনেক রিকগনিশন পাওয়া যায়, মানে রেসপেক্ট আছে, এখানে তা নাই। সো খুব সুইট একটা মানে ডিবেট ছিল। সুইট ডিবেটটা আপনাদের সাথে আবার অনেকদিন মিস করি। আপনাদের কি আবার কোনো কাজের সম্ভাবনা আছে একসাথে? এরকম আছে কি? এটা মনে হয় না। আমি যতটুকু জানি আমরা যে আপকামিং কাজগুলো, ওখানে অ্যাকচুয়ালি কাজগুলো করার সময় না এটা আমরা তো জানি না। ডিসক্লোজ করে না, বলেও না। হ্যাঁ, যে শুধু কে বলে থাকে। যে দেখুন ভাই, আপনার এই ক্যারেক্টার, আপনি হচ্ছে অমুকের ভাই কিংবা অমুকের বস, অমুকের বাবা, আপনার এই ডেট। এই ডেট। তখন আমি অবশ্য কোয়ার্টিস্ট কে জেনে নেই, বিকজ কোয়ার্টিস্টের সঙ্গে ম্যাচ হবে কিনা একটা ব্যাপার আছে। আর আপনার রিসেন্ট যে একটা কাজ, এটা আমাদেরই গল্প, সেটা নিয়ে অনেক আলোচনা, প্রচুর আলোচনা, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে ক্লিপস ভাইরাল হচ্ছে, অনেক মিমস শেয়ার করছে ওইটা নিয়ে, এবং অনেকে বেদনাহত হয়েছে বিভিন্ন কারণে। আপনি কি ধরনের ফিডব্যাক পেয়েছেন? ছোট কোনো ঘটনা কি শেয়ার করা যাবে আমাদের সাথে? আমি তো 1 ঘন্টা আগের একটা এক্সপিরিয়েন্স বলি। আমার মা গুলশানে ইউনাইটেড হসপিটালে, উনি ওখানে হসপিটালাইজড। আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য। তো আমি ওখানে ওনার সঙ্গে দেখা করে যখন ফিরছি, প্রচুর লোকজন, মানে আমি এখানে আসবো খুব রাশে, কিন্তু 2-3 দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুললো, হুইচ ইজ গুড, আমার কাছে ভালোই লাগে। কিন্তু একজন না, উনি আমাকে খুব মানে বলছিল যে আপনি আমার বাসায় একদিন আসবেন, আমার ছোট মেয়ে 6 বছর বয়স, সে খুব লাইক করে আপনি দিস অ্যান্ড দ্যাট, এরকমই ফিডব্যাক। তবে সবচেয়ে মানে কি বলবো, যে জিনিসটা মানুষকে টাচ করেছে, যে এটা আমাদের এই গল্প, এটা একটা খুব হার্ট ব্রেকিং একটা স্টোরি, স্পেশালি লাস্টের দিকে এপিসোড 59 এবং 60-তে, সরি 49 এবং 50-তে, ইউর রাইট। জি, আপনি বিশ্বাস করেন, এটা রেকর্ড, আপনি যে দেখতে পারেন যে একটা 20 মিনিট 21 মিনিট এপিসোড আপনার 2-2.5 কোটি লোক দেখেছে, ভাবা যায়? রিয়েল ভিউ, রিয়েল ইউটিউব ভিউ 25-30 মিলিয়ন। তো আমিও আছি এর মধ্যে। হ্যাঁ, আমিও আমরা সবাই আছি। আচ্ছা, হ্যাঁ, তো ওখানে একটা মানে আমরা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি কি না জানি না। জি, শিওর জি, করবো? হ্যাঁ, ছোট করে। জি, সেটা হচ্ছে যে আমরা যখন শ্যুট করি, শ্যুট করার সময় যখন ক্যামেরা ডিরেক্টর বলে যে অ্যাকশন, তখন আমরা ওই অ্যাক্টিংটা করি। কয়েক সেকেন্ড পরে যখন বলে কাট, আমরা রিয়েল লাইফ ফিরে যাই। কিন্তু আমরা এই শটটা দিতে যে, বিশ্বাস করেন, আমরা কাট বলার পরেও আমরা যে যা সিচুয়েশনে দাঁড়িয়েছিলাম, মনিরা মিঠু আপনটা আছে যে, উনি তো আপনার ইমোশন লেডি, তো ওনার অ্যাক্টিং দেখে আমরা সবাই কাঁপছিলাম অন দ্য স্ক্রিন, সরি অন দ্য শুটিং। এবং পরে যখন আমরা বাসায় দেখি, আমি যখন দেখি, তো আমি, আমার মা, আমার ওয়াইফ এবং আমার মার একজন কেয়ার গিভার, আমি একসাথে দেখছিলাম। আমি একদম পেছনে বসে আমি কাঁদছিলাম। তারপরে আমি লুকানোর জন্য একটা বালিশ নিলাম, তো দেখি যে না, আমার মা, আমার ওয়াইফ এবং কেয়ার গিভার সেও কাঁদতেছে। মানে দ্যাট ওয়াজ সো হার্ট ব্রেকিং অ্যান্ড বিউটিফুল। এটা ওরকমই ছিল আসলে। বা পেশো ভাই, একটু ফিরতে চাই, আগে এত মেগা ধারাবাহিক হতো, মেগা সিরিয়াল হতো, এখন আসলে
এই অনেকদিন পরে এটা আমাদের এই গল্পের মতো একটা কাজ অনেকটা পর্ব নিয়ে দেখলো এবং সবাই এখন মেগা ধারাবাহিক করতে একটা ভয়ও পায়, বরং এর চাইতে স্বস্তির হচ্ছে যে একটা ওটিটিতে 6-7টা এপিসোডের একটা কন্টেন্ট তৈরি করা। আপনি তো সব জায়গাতেই কাজ করছেন বিং এ অভিনেতা, এবং আরেকটা পার্থক্য, এটা বলার সময় আমার মনে পড়ছিল যে আপনি যেমন সব জায়গাতে কাজ করছেন, বাংলাদেশের অনেক জায়গায় ঘোরাও আছে আপনার বাবার কল্যাণে, চাকরির সুবাদে বিভিন্ন জায়গায়, এবং সেই কারণে মানে যেহেতু একটা মিল পেয়ে গেলাম সেই কারণে আসলে বলা, যেহেতু সব জায়গাতেই আপনি কাজটা করেছেন, কাজের মধ্যে কোনো তফাৎ তারতম্য কি আসলে দেখেন যে ওটিটি, মেগা সিরিয়াল, নাটক, নাকি অভিনেতার জন্য সব প্ল্যাটফর্মই সমান, শুধু প্রুভ করাটা দরকার? না, সব মিডিয়াটাই সমান ঠিকই আছে, কিন্তু ট্রিটমেন্টের ক্ষেত্রে যেখানে বাজেট একটু বেশি থাকে সেখানে তো একটু ট্রিটমেন্টটাও ওরকম হয়। মানে কোথাও হচ্ছে যে আজকে 12টা সিন উঠাতে হবে, কোথাও আজকে 3টা সিন উঠালেই হবে। তো 3টা সিনে যে রিল্যাক্সটা পাচ্ছি, আমি ক্যারেক্টারকে যেভাবে কনসিভ করতে পারছি, আমি যেভাবে ডেলিভার করতে পারছি, ডেলিভার করার পরে নিজে সন্তুষ্ট না হলে যখন বলছি যে না আমি আরও একবার দিতে চাই, ডিরেক্টর নিচ্ছে, কিন্তু অনেক সময় দেখা গেলো যে ডিরেক্টরের মাথায় চাপ আছে আজকে 18টা সিন উঠাতেই হবে যে করেও, তখন তো ডিরেক্টরের ইচ্ছা থাকলে ওই কমফোর্ট জোনটা করতে পারছে না, ওই ক্রিয়েটিভিটিটা সেও তো তার পুরোটাকে দিতে পারছে না। তো এই একটা ব্যাপার আছে। মানে সেই ক্ষেত্রে মানে আপনি কি কোনোভাবে কোনোটাকে, কোনো কন্টেন্টের স্পেসটাকে এগিয়ে রাখতে চান যে এখন ওটিটিতে কাজ করার স্বাচ্ছন্দ্যের? ওটিটি বা ইউটিউবের ক্ষেত্রে বাজেটটা এখন বেশি, তো যখন বাজেট বেশি, একটা কাজ 2 দিনে করা আর একটা কাজ 12 দিনে করা, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে, সেটা বলছি। সিএম ভাই, যেহেতু ইউটিউবের একটা প্রসঙ্গ আসলো এবং সোশ্যাল মিডিয়াতে আমরা কথাগুলো বলছিলাম যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার একটা প্রবণতা কিন্তু সবারই আছে, এবং একটু আগে টিকন ভাইও বলছিলেন যে এত অল্প সময়ে এত কোটি কোটি মানুষ এক একটা কন্টেন্ট দেখেছেন, কিন্তু এই ভাইরালটা পজিটিভ, নেগেটিভ বা ইচ্ছে করে হওয়ারও একটা সুযোগ আছে। আমরা ওই যে এখন কিছু কিছু মধ্যে নাটকও দেখেছি, নাটকের 39 মিনিটের একটা কন্টেন্ট, 42 মিনিটের একটা কন্টেন্ট, সেটার নাম হচ্ছে যে স্বামী কেন বাজারে, সামথিং লাইক দ্যাট, মানে এটা ভাইরাল কিছু ক্যাচি ওয়ার্ড দেওয়া হয় ভাইরাল হওয়ার জন্য। মানে আপনি কেমনভাবে দেখেন? আপনি এরকম কি কোনো কাজ করেছেন বাধ্য হয়ে? হ্যাঁ, এরকম কাজ হয়েছে। এখন আমি যখন স্ক্রিপ্ট পেয়েছি তখন দেখলাম নাম একটা, বাট যখন অন এয়ার দিচ্ছে ভাইয়া তখন দিচ্ছে নাম আরেকটা। তো এখন বলতেছি আপনারা এটা কেন করছেন, বা আমি জিজ্ঞেস করছি, তো বলতেছে ভাই আমার তো শুধু এলিট ক্লাস আমার অডিয়েন্স না, আমার তো সবাইকে ক্যাচ করতে হবে। ইভেন ভাইয়া আমি একটু কথা বলি আপনাকে, এই টাইপের কাজগুলোর ভিউ কিন্তু একটু বেশি, মানে বেসিক, মানে এক্সেপশনাল ব্যাচেলার পয়েন্ট বা এটি আমাদের গল্প, এটা এক্সেপশনাল। সিরিয়াল তো আরো হচ্ছে, সিরিয়াল তো প্রত্যেকটা চ্যানেলই 5টা করে সিরিয়াল যাচ্ছে, কিন্তু এখন এটি আমাদের গল্প বা ব্যাচেলার পয়েন্ট এত হিট কেন? আর তাছাড়া তো বেসিক যে কাজগুলো আছে সেগুলি তো আপনার দেখতেছে কারা? আচ্ছা, এটা কি আপনি মনে করেন এই নামের কারণেই? হ্যাঁ, নামের কারণে, তারপর হচ্ছে আপনার এখানে কিছু সুরসুরি থাকতে পারে এই কারণে। এখন ওইটার তো একটা অডিয়েন্স আছে ভাই। আচ্ছা, ওই অডিয়েন্সগুলো তো দেখতেছে। ধরেন আগে যখন আপনি এটাকে কেমন ভাবে দেখেন? এটা আমি আসলে পজিটিভলি দেখি না। আপনি করেছেন এরকম কাজ? না, আমি ওরকম করা হয় নাই, বাট ওরকম নাম ছিল, মানে আমি একটা কাজ করছিলাম ছিল, হ্যাঁ, এটা হচ্ছে মানে নাম ছিল একটা নর্মাল, তারপরে দিয়ে দিচ্ছে এটা ঘাউড়া জামাই, রাইট। মানে এখন পরে আমি জিজ্ঞেস করলাম তুমি এটা কি করছো ভাই, ভিউ দেখছেন ভাই, ভিউ দেখছেন, কি করবো বলেন ভাই? আপনি বলছেন যে নাম দেখেই মানুষ অনেকে দেখে, নাম দেখে ঢুকে দেখতেছে, তারপর ও আচ্ছা আচ্ছা এটা করতেছে। তারপর বলছে ভাইয়া আমি থাকি হচ্ছে ওল্ড ঢাকার সাইডে, তো আমার ছোটবেলা থেকে মুভিটা দেখা হয়, আমি রেগুলার মুভি দেখি, এবং মুভিটা কিন্তু আমি সিনেপ্লেক্সে দেখতাম না, স্কুলটা পলায় কিন্তু আমরা গীত সঙ্গীত সিনেমা হলে যেতাম। আচ্ছা, তারপর হচ্ছে আবার যেতাম হচ্ছে আপনার ডায়না, যমুনা, এই জায়গায়। এখন ওই যে ক্রাউডটা ছিল, এরা কিন্তু একটা সময় ওই ডিসম ডাসম মুভিটা দেখতো। এখন কিন্তু ওই মুভির বাজারটা নাই, তাদের কিন্তু ক্ষুধাটা কিন্তু রয়েছে। এই ক্রাউডটাই কিন্তু এইখানটায় জয়েন হয়েছে ভাইয়া। থ্যাংক ইউ। আমি একটু দর্শকদের কাছে ফিরতে চাই। আপনারা আসলে কি কি কারণে দেখেন? এরকম ভিউকে প্রাধান্য দেন, নাকি আসলে কোয়ালিটিকে প্রাধান্য দেন, নাকি অভিনেতার অভিনয়টা দেখতে চান? কি দেখতে চান? লিখতে থাকুন আমাদের। তবে তার আগে আমি একটা ছোট্ট বিরতি নিতে চাই। ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না।
দর্শক স্বাগত আরও একবার। আপনারা দেখছেন আরই ফেমাসের আয়োজন এক গুণী মানুষ, গুণী সারথী আমাদের সাথে যুক্ত রয়েছেন, যাদের সাথে আড্ডাটা হচ্ছিল বেশ জম্পেশ। আমরা অনেকক্ষণ ধরে তাদের সাথে আড্ডা দিচ্ছিলাম। সিএম নাসির ভাই, আপনার কাছে জানতে চাওয়া, একটা আক্ষেপ কি আছে যে এই চরিত্রটা করতে পারিনি, অথবা একটা আফসোসের কথা যদি আমাদেরকে একটু জানাতেন, যে যেমন আমরা একটু আগে বাপি ভাইয়ের একটা আফসোসের কথা জানালাম, চরিত্র নিয়ে এরকম কোনো আফসোস হয়েছে কিনা, এটা করতে চেয়েছিলেন, ভালো দিয়েছে? একটা মুভি যেটা রিসেন্টলি বাংলাদেশে অনেক হিট হয়েছে, ছোট করে, হ্যাঁ, একটা ক্যারেক্টারের জন্য আমাকে অনেকবার বলা হয়েছে এবং প্রায় 4-5 দিন ডেট আমি অন্য কাউকে দিইও নাই। আচ্ছা, পরে আলটিমেটলি আমি শুনতে পারলাম এই ক্যারেক্টারটা আরেকজন করে ফেলছে। তারপর আমি জিজ্ঞেস করলাম, আমার তো এইটা করার কথা ছিল ভাইয়া, এটা কি হলো? তো সেখান থেকে বলতেছে, না অ্যাকচুয়ালি এটা হিরো বলছে, ও না করলে ও বেটার করবে, হিরোরা ঠিক করে দেয়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে মানে কোনো চরিত্র করতে চান এরকম কি, যে একটা চরিত্রের আক্ষেপটা এখনো আছে, এটা করা হয়নি, এরকম একটা চরিত্র? আমি যদি কখনো সুযোগ হয়, সিরিয়াস কোনো ক্যারেক্টার আমি করতে চাই। সিরিয়াস ফান না আর কি, ফান না, কিন্তু সেটাতে আপনি যেভাবে 500 চর খাওয়ার যে একটা গল্প আপনার প্রচলিত আছে, সেটা কি একটু ছোট করে বলবেন? এটা হচ্ছে আমাদের কাজল আরফিন অমি ভাই। তো অমি ভাইয়ের একটা কাজ ছিল ট্যাটু 2, তো এখন ওইখানে নিশো ভাই আর আমি, আর নিশো ভাই তো একটু দুষ্টামি করে, ফাইজলামি করে। ঠিক আছে, যে শোন, এইটার ভিতরে তোর খালি আমি থাপড় দেবো। আমি তো বলছি 2-1টা থাপড় দিব, দেখ এটা নেই। এখন দেখি ভাই ডায়লগ, মানে কথা বললেই থাপড় খাইতে হচ্ছে, মানে একটা সিনে 3-4টা করে থাপড়। এখন ক্লোজ মাস্টার, আবার ওই যে ওয়েস্ট টু ক্লোজ, আচ্ছা, তখনও থাপড় খাইতে হচ্ছে। তো মোটামুটি একটা সময় আমার কান টান আসলে গরম হয়ে গেছিল কুরবানি ঈদের আগে। আমি হয়ে গেছি তোর আরেক সিন করতে পারো, তুই জাগা। বাপি ভাই, একটা চরিত্র মনের মধ্যে লালন করেন, বাসনার মধ্যে রাখেন, যে করতে চান, আছে কি এরকম? এই আপনার যে গেট আপটা এখন, জি, এই গেট আপের একটা ক্যারেক্টার। আচ্ছা, এই লোকটা খুব দয়ালু, আচ্ছা, এবং এই লোকটা মানুষকে খুব দান সৎকার করে, গরিবদেরকে খুব হেল্প করে, খুব দয়ালু আর কি। দিন শেষে দেখা যাচ্ছে এই লোকটা সিরিয়াল কিলার। বাবারে, তো এখনই তো গল্পকাররা গল্প পেয়ে গেল একদমই। সো সিরিয়াল কিলারের ক্যারেক্টারটা করতে চান, কিন্তু বসনে ভূষণে অন্য রকম, অন্য একটা চরিত্র ধারণ করেন। আমাদের এখানে কম কাজ হয়েছে, দারুণ চয়েস। এলিট পশ থেকে বের হওয়ার সুযোগ আছে টিকন ভাই? কি চিন্তা আছে লালনে একদম মনের মধ্যে? আমার প্রথমত হচ্ছে যে প্রয়াত হুমায়ুন ফরিদী ভাইয়ের সঙ্গে আমার অ্যাক্টিং করার খুব ইচ্ছা ছিল, এবং ওনার সঙ্গে আমার একটা অ্যাক্টিং সেটও হয়েছিল, কিন্তু অ্যাক্টিংটা মানে ওনার সঙ্গে শ্যুট করার মানে 3 দিন না 4 দিন আগে উনি মারা যান। এটা আমার একটা ভীষণ আক্ষেপ। আর সেকেন্ডলি হচ্ছে যে আমি একটা ফ্রিডম ফাইটার, মানে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা মুক্তিযোদ্ধা ছিলেন, এর মধ্যে মুক্তিযোদ্ধার ক্যারেক্টারটা করতে পারলে আমার মনে হতো যে আমি অনেক ক্যারেক্টার করেছি, বাট এটা খুব ইচ্ছা হয় যদি এরকম কোনো সুযোগ হয় কখনো। থ্যাংক ইউ। আপনাদের প্রত্যাশাগুলো পূরণ হোক। দুর্দান্ত চয়েস, প্রত্যেকেরই খুবই ভালো চয়েস। আমরা একদম শেষ দিকে রয়েছি, আমাদের 2টি পর্ব রয়েছে। একটি হচ্ছে যাহা বলিব মিথ্যা বলিব, মানে আমি আপনাকে একটা শব্দ বা বাক্য বলবো, সেইটির প্রেক্ষিতে আসলে একটি মিথ্যে লাইন বলতে হবে। আমি একটি শব্দ বা বাক্য বলবো, সেটি ঘিরে আপনাকে একটা মিথ্যে কথা বলতে হবে, মিথ্যে লাইন বলতে হবে। সত্য না, যাহা বলিব মিথ্যা বলিব, ব্যাপারটা সত্য না। সো আপনাকে দিয়ে শুরু করছি টিকনর ভাই। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওখানে আমাকে দেখানো হয়েছে সবচেয়ে ভদ্র একজন পুরুষ মানুষ, আর বাকি সবাই খারাপ, কিন্তু অ্যাকচুয়ালি আমি ভদ্র না। আচ্ছা, ব্যাখ্যা না, একটা লাইন। এটা আমাদেরই গল্প। এটা আসলে আমাদেরই গল্প, মানে আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে সত্য না, মিথ্যা বলতে হবে। মিথ্যা বলতে হবে না, জি জি জি, এটা আমাদেরই গল্প। এটা মিথ্যা হচ্ছে যে এটা আসলে আমাদের গল্প না, এর থেকেও আরো অনেক খারাপ গল্প আছে। বাপি আশরাফ, উনি সুযোগের অভাবে চরিত্রবান টাইপের একজন লোক। সিএম নাসির, টেক ইট ইজি। সিএম নাসির, হ্যাঁ, সিএম নাসিরের সঙ্গে আমি 2-1টা কাজ করেছি। তো একটা কাজ মনে হচ্ছে যে একটা হোটেলের একটা সিচুয়েশন ছিল, ওখানে ও অত্যন্ত ভালো অভিনয় করে এবং হি ইজ ভেরি সিরিয়াস ইন অ্যাক্টিং, ইউনো। ব্যাখ্যা না, একটা লাইন। জি, মুস্তফা সরোয়ার ফারুকী, উনি আমার মেন্টর। আচ্ছা।
রাজ ভাই। উনি হচ্ছেন আমার মেন্টরের মেন্টর। আচ্ছা, মেন্টরের মেন্টর। ঠিক আছে, বাপি আশরাফ ভাই। ডিকন্নুর। খুব খারাপ মানুষ। খুব খারাপ মানুষ। ক্যারাম। কেন আমি অ্যাক্টিং করি নাই। মোশাররফ করিম। মোশাররফ করিম খারাপ লোক। আচ্ছা, খারাপ লোক। কচি ভাই। অ্যাক্টিং পারে না। অ্যাক্টিং পারি না। সিয়াম নাসির। একই কথা, একদম পারে না অ্যাক্টিং। ওকে, থ্যাংক ইউ সো মাচ সিয়াম নাসির। বাপ্পি আশরাফ। অসভ্য। আল্লাহ। ডিকন্নুর। হ্যাঁ, ডিকন্নুর। অসামাজিক। আপনি তো সবকিছু ছক্কা মারতেছেন। আচ্ছা, আপনার একটা ভালো প্রশ্ন করি, আর ইউ ফেমাস? নো। এ তো সত্যি কথা বলছেন, তার মানে ফেমাস। আচ্ছা, আমাদের হাতে দর্শক, আমাদের আরেকটা পর্ব আছে, খুব ছোট্ট করে আমরা সেটি শেষ করতে চাই। সেটি হচ্ছে তোমাকে জানাতে, অর্থাৎ আমাদের অতিথিরা এখানে যুক্ত হয়ে তাদের যে কোনো প্রিয় মানুষ কিংবা বস্তুর সম্পর্কে লিখেন। আমরা একটু জানবো কে কি লিখলেন। সিএম নাসির, আপনাদেরকে দিয়ে শুরুটা করতে চাই। কি লিখেছেন, কার উদ্দেশ্যে? এইটা আমি প্রথম লাইনটা আমি আমার সব দর্শকদের উদ্দেশ্যে। জি। পৃথিবীর সব থেকে আপন মানুষ হচ্ছে মা বাবা। আর আমি যাকে উদ্দেশ্য করে লিখতেছি, আমার বাবা। আব্বু, আপনি থাকলে জীবনটা অনেক সুন্দর হইতো। যেখানে থাকবেন ভালো থাকবেন। নিশ্চয়ই। শ্রদ্ধা। বাপি আশরাফ ভাই। The river can dry, the ocean can vanish. You can forget me, ওকে। but never can I. আপনার উদ্দেশ্য। ডিকন্নুর ভাই। জি, আমি লিখলাম, একটু আগে আমার প্রাণপ্রিয় বাল্যবন্ধু চুনি মারা গেল। বন্ধুর জন্য কিছুই করতে পারলাম না। ধন্যবাদ যমুনা টিভি এবং রেজা ভাই। ধন্যবাদ। আমরা একদম শেষ দিকে রয়েছি। একটি মাত্র বাক্য শুনবো আমাদের দেশ এবং দর্শকদের জন্য। সিয়াম ভাই। সবাই তার কর্ম ক্ষেত্রে সৎ থাকবেন এবং দেশকে ভালোবাসবেন। দেশকে ভালো। বাপ্পি আশরাফ ভাই। আসলে সবাই নিজের কাজটা নিজের মতো করি। সবাই যদি নিজের কাজ নিজে করি, দেশ ভালো হয়ে যাবে। জি। ডিকন্নুর ভাই। যে আমরা একটু সৎ থেকে আমরা যার যার অবস্থানে আমরা দেশের জন্য কিছু করার চেষ্টা করি। ধন্যবাদ ডিকন্নুর ভাই, বাপ্পি আশরাফ এবং সিএম নাসির। আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে যুক্ত করেছেন এবং আমরা অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের প্রতি শুভাশিস রইল। নিশ্চয়ই আপনাদের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে, আরও ভালো ভালো কাজ পাবো। দর্শক, আমরা তিনজন মানুষের কথা বলছিলাম যাদের শেষ বাক্যে ছিল বাংলাদেশকে ভালো রাখার প্রত্যয়, এবং সেই প্রত্যয়ে কিন্তু সামিল হতে পারবেন, সারথি হতে পারবেন আপনিও। কেননা আপনি বাংলাদেশের মালিক। এই বাংলাদেশটাকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আপনারও রয়েছে। ফলে আপনি আপনার নিজের কাজটা ঠিকভাবে করুন, দেখবেন দিন শেষে সেটি যুক্ত হবে বাংলাদেশের খাতায়, এবং তখন জিতে যাবে বাংলাদেশ। বাংলাদেশ জিতে গেলে জিতে যাবেন আপনি। ভালো থাকবেন। পরবর্তী আয়োজনে দেখা হবে।